তাহলে আজকে আমরা এটা বুটস্ট্র্যাপারটা বুঝে নিই। আমরা এই ওয়েবসাইটটা যেটা দেখেছিলাম, এই আউটপুটটা, এইটা এইটার স্ট্রাকচারটা কিভাবে তৈরি হয়েছে এটাকে বুঝি। যে কিভাবে উপরের সেকশনটা এসছে, কিভাবে হেডারের সেকশনটা আনা হয়েছে, কিভাবে এইটাকে বানানো হয়েছে। একদিকে বাঁ দিকে ছবি, ডান দিকে একটা কম্পোনেন্ট, নিচে একটা, সামনে একটা হেডিং, অনেকগুলো ছবি। এই যে স্ট্রাকচারটা, মানে এই স্ট্রাকচারটার মধ্যে দুটো কনসেপ্টই ফলো হয়েছে। তো দুটো কনসেপ্ট যদি বোঝা নিই, তাহলে আমরা এরকম টাইপের যে কোনো ওয়েবসাইট আমরা সবসময় বানাতে পারবো। তো আমরা এই স্ট্রাকচারটাকে ফার্স্ট আমরা কি বুঝলাম, আজকে আমাদের আজকে ক্লাসটার পরের ক্লাসটার মধ্যে আমরা অনেকগুলো বেসিক জিনিস বুঝবো, মানে যেগুলো পড়ে এলাম এখনো, যে HTML ট্যাগ বা সিএসএস এর সিলেক্টর, সিএসএস এর মধ্যে পজিশন, সিএসএস এর মধ্যে ফ্লেক্স, সিএসএস এর মধ্যে হচ্ছে ডিসপ্লে প্রপার্টি গুলো কি কাজ করে, তার মধ্যে বুটস্ট্র্যাপ যতটুকু দেখলাম একটা ক্লাসে আমরা, যে ওর কোর স্ট্রাকচার, কন্টেনার, রো, আর তার মধ্যে কলাম কি কাজ করে, যদি ওই স্ট্রাকচার ফলো না হয় তাহলে ডিফ্লেক্স কোথায় কাজ করে। এই ছোট ছোট কনসেপ্ট গুলো, কারণ ওই ছোট ছোট কনসেপ্ট গুলো বুঝলে আমরা যদি এই এই ওয়েবসাইটটার স্ট্রাকচারটা বুঝতে পারি, এটা কিভাবে বানানো হয়েছে, প্লাস আমরা দেখেছিলাম একটা তিনটে স্ট্রাকচার যেটা বললাম, ওই তিনটে মানে টোটাল চারটে স্ট্রাকচারকে আমরা সোর্স কোডটাই পড়বো, তাহলে আমরা বুঝতে পারবো এর মধ্যে কি কি জিনিস ইউজ হয়েছে, কেন ইউজ হয়েছে, আর ওটা কিভাবে ইউজ হয়েছে। এই চারটে যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা অনেকটাই নলেজ গেইন করতে পারবো। আদারওয়াইজ যদি আমরা বুটস্ট্র্যাপটাকে ধরে বসতে পড়ে যাই, তাহলে চারটা পাঁচটা ক্লাসেও আমরা বুটস্ট্র্যাপ শেষ করতে পারবো না। এবার দেখো আমরা কি করেছি, এই পেজটার মধ্যে ফার্স্ট আমরা যেটাকে বলি আমরা বয়লার প্লেট, ফার্স্ট যে একটা HTML ট্যাগের মধ্যে আমরা বুটস্ট্র্যাপের যে কোড থাকে, সে বুটস্ট্র্যাপের সিডিএনটাকে আমরা বন্ধ করে দিয়েছি। আমরা লাইভ সিডিএন নিইনি। ওই সিডিএনটাকে আমরা দেখেছিলাম আগের দিন কিভাবে অফলাইন স্টোর করতে হয়। সিম্পলি আমরা কি করেছি, সিএসএস বলে একটা ফোল্ডার একটা আছে, এই ফোল্ডারটার মধ্যে মাই স্টাইল বলে একটা সিএসএস ফাইল রয়েছে, তার মধ্যে যে সেভ করে দেওয়া আছে ফাইলটা, এটুকুই। তাহলে সিএসএসটা এখানে রেখেছি। আর আমরা কি করেছি, এখানে জেএস বলে একটা ফোল্ডার বানিয়েছি। তো জেএসটাকেও আমরা কি করেছি, অফলাইন রেখেছি, মানে জেএস এর সিডিএনটাকেও আমরা অফ করে দিয়েছি, লাইভ নিচ্ছি না। আমরা কি করেছি, জেএস বলে একটা ফোল্ডার, ঠিক আছে, তার মধ্যে একটা বিএসজেএস বলে একটা ফাইল বানিয়েছি, যেটা আমি আগের দিন দেখেছিলাম, আর ওই ফাইলটার মধ্যে আমরা রেখে দিয়েছি। সিম্পল, এটুকু বোঝা গেছে। তাহলে আমাদের কাছে কি হলো, বুটস্ট্র্যাপের যেটা সিএসএস সাপোর্ট, আর ওই সিএসএস এর মধ্যে যা জেএস এর অ্যাক্টিভিটি রয়েছে, ওই জেএসটা এর মধ্যে ইনক্লুড রইলো। আমরা কোনো লাইভ সিডিএন ইউজ করলাম না, দুটোকে অফলাইনে কনভার্ট করে নিয়েছি। ঠিক, তাহলে এই এই জেএস এর কাজ আর সিএস এর কাজ আর কিছু আমাদের নেই। আর যেখানে আইএমজি বলে একটা ফোল্ডার নিয়েছি, ওর মধ্যে যা যা আমরা ইমেজ কিছু ইউজ করেছি, আইকন ইউজ করেছি, যা যা ইউজ করেছি সবগুলো অফলাইনে আছে, আমরা লাইভ কিছুই নিইনি। তো আমরা যখন যখন দেখবো ওই ফোল্ডারটা, যখন কোনো ইমেজ ট্যাগ ইউজ করেছি যেখানে যেখানে, সেখানে বুঝে নেবো আমরা যে আইএমজির মধ্যে যদি কোনো ন্যাভের থাকে, তো ন্যাভের বলে একটা ফোল্ডার বানিয়েছি। মানে স্যার এগুলো ফোল্ডার কিছুই না, পরে আমরা যখন দেখে নেবো তখন বুঝে নেবো আমরা একটা আইএমজি ফোল্ডারের মধ্যে আমরা সমস্ত আইকনস বা ইমেজ গুলোকে রেখেছি, যে ইমেজ গুলো আমরা ইউজ করছি। ঠিক, তাহলে এই তিনটে হচ্ছে আমাদের এখানে সাপোর্ট লাগছে এই ওয়েবসাইটটা রান করানোর জন্য, একটা সিএস, একটা জেএস, একটা কিছু ইমেজেস, আর তার সাথে হচ্ছে আমাদের কোর HTML ফাইলটা যেখানে আমরা লিখেছি। তাহলে আমি এই ইন্ডেক্স ডট HTML-টাকে শুধু এদিকে বাঁ দিকে সরিয়ে দিলাম, যাতে আমরা এদিকে আর দেখার দরকার নেই। এবারে আমরা একবার রান করিয়ে দেখে নিই যে আউটপুটটা এখান থেকে আসছে কিনা লাইভ সার্ভারে। ঠিক আছে, আসছে। তাহলে আমরা এইটাকে এবার স্ট্রাকচারটাকে বুঝি একটু। হুম দুটো দুটোই বললাম কনসেপ্ট, বুঝলে পুরো ওয়েবসাইটের মধ্যে রিপিটেশনটাই আছে। দুটো না, তিনটে কনসেপ্ট মেনলি, যদি আমরা এটাকে ধরি, ফুটারটাকে, ফুটারের মধ্যে কিছু আমরা ক্লাস ইউজ করেছি বুটস্ট্র্যাপের অফসেট বলে, ওই অফসেটে ক্লাস রয়েছে একটা, আর বাকিগুলো সব সেম কপি এর পেস্ট, কিন্তু স্ট্রাকচারটা আমরা ফলো করেছি এখানে, যে আমরা কন্টেইনার আর রো আর কলামের যে স্ট্রাকচার, সেটা ফলো করেছি, যে প্রপার্টি গুলো বুটস্ট্র্যাপ আমাদেরকে দেয় সেটা। ঠিক, তাহলে এক একটা করে বুঝিয়ে দেবো ফার্স্ট। তাহলে কোডে যায় ফার্স্ট। তাহলে আমরা বুঝি এই যে রেড যে ব্যানারটা উপরে এসছে, এটা একটা একটা ডিভ, নিশ্চয়ই একটা ডিভ হবে। তো ডিভ যদি আমরা নিই, তাহলে আমরা জানি বুটস্ট্র্যাপের মধ্যে আমরা কিভাবে ইউজ করি, কন্টেইনার, রো আর কলাম, ওইভাবে নিয়েছি। তাহলে দেখা যাক, তাহলে এটাকে একবার ছোট বড় করে দেখি কি হয়েছে। যখন ছোট করছে, এটাকে ছোট হচ্ছে হচ্ছে এক জায়গায় এসে এটা ব্রেক পয়েন্টে ভেঙে যাচ্ছে। মানে কি হলো, এক জায়গায় এসে দেখা যাচ্ছে যে এটা 100% উইডথ নিয়ে নিয়েছে। তাহলে নিশ্চয়ই কোনো একটা মিডিয়াম স্ক্রিন আমরা দিয়ে রেখেছি, যে মিডিয়াম স্ক্রিন এলে তুমি 12 খানা গ্রিড নেবে, এটাই বলা হয়েছে। আর না হলে তুমি কি করবে, তুমি তোমার গ্রিড নেবে। কি করে বুঝো তোমার গ্রিড নেবে, তাহলে নিশ্চয়ই এই দুটো একটা ডিভের মধ্যে নেই, একটা কন্টেনারের মধ্যে নিশ্চয়ই বাঁ দিকে একটা কন্টেনার রয়েছে, ডান দিকে একটা কন্টেনার রয়েছে। তবেই তো ওটা এর নিচে আসছে, কারণ আলাদা আলাদা যদি কন্টেনার না নিই আমরা, তাহলে তো তার নিচে আসতে পারে না। ট্রু, এবারে বুঝি আমরা স্ট্রাকচারটাকে। আর এটাও বলে রাখছে যে একটা কোডকে একভাবে লেখা যায় না, তোমরা হয়তো এটাকে অনেকভাবে লিখতে পারো, তো এটা হতেই পারে, জাস্ট এটা একটা অ্যাপ্রোচ যে আমরা এইভাবে লিখেছি। এর মানে এটা না যে এটাই একমাত্র উপায়, ঠিক আছে, এটা মনে রাখবে। অনেকে মাথায় আসতে পারে স্যার এটা এইভাবে করলে হয় না, একদম হয়, তুমি কোড লিখে যাবে, কোনো কোডই খারাপ না।
যদি তোমার দুটো লাইন বেশি হয়ে যায় তাও খারাপ না, ফার্স্ট কাজটা হচ্ছে যে কোড হ্যাজ টু বি রান করতে হবে। তারপর হচ্ছে অপটিমাইজেশন, যে আমি কি লাইন বেশি লিখেছি, লাইন বেশি লেখা মানে তো হচ্ছে তোমার রিসোর্সেস বেশি ইউজ হচ্ছে, তোমার রেন্ডার করতে টাইম বেশি নিচ্ছে, ওটা পরের লেভেল। ফার্স্ট হচ্ছে তোমার কোডটা অ্যাজ ইট ইজ, যেটা কাজ ছিল যে ডিসপ্লে আমার এরকম হতে হবে, ওই ডিসপ্লেটা আমরা আনতে পারলাম কিনা। তাহলে আমরা কি করলাম, আমরা এখানে জাস্ট এটা কি করেছি, ঠিক আছে, এটা তো স্টাইল ট্যাগটাকে বন্ধ করা আছে, কোনো অসুবিধা নেই, আমরা ফার্স্ট এখান থেকে আসি, আমরা বুঝি এবার কি করেছি এই স্ট্রাকচারটাকে। আচ্ছা, প্রথমে সবগুলোই আমরা কলাপস করে দিই, তাহলে আমরা বুঝতে পারবো কি কি এখানে নিয়েছে। সমস্তগুলো কলাপস করে দিলাম সেকশনগুলোকে, যেহেতু কমপ্লিট বুটস্ট্র্যাপ পুরোটাই কপি আর পেস্ট করা আছে বুটস্ট্র্যাপ থেকে অ্যাজ এ কম্পোনেন্ট, ঠিক আছে। তো এতগুলো সেকশন রয়েছে। ফার্স্ট সেকশনে আসি আমরা, এই সেকশনটায় আসি, এবার এই ডিপটাকে আমরা খুললাম। কি করছে দেখো এখানে, তাহলে আমরা ফার্স্ট যে ডিভ, এই স্ট্রাকচারটাকে দেখো, এই স্ট্রাকচারটার মধ্যে কি রয়েছে। যদি আমরা লাল ডিপটাকে দেখি, এই রেড ডিপ ওপেন আর রেড ডিপ ক্লোজ, ভাবো এই ডিপটা নেই, এই গ্রিন ডিপটাকে এখন ভুলে যাও, এই গ্রিন ডিপটা ভুলে যাও। তো রেড ডিপটাকে যখন নিয়েছে আমরা, এই মেন ডিপটাকে কি নাম দিলাম, কন্টেনার ফ্লুইড। তোমরা জানি কন্টেনার ফ্লুইড মানে হচ্ছে সে ফুল উইডথ নেবে, কার, যেহেতু এটা পুরোপুরি বডির মধ্যে আছে, তারা বডির ফুল উইডথ নিল, ঠিক আছে, বডির ফুল উইডথ নিল। আর তার মধ্যে কিছু ক্লাসগুলো এই মুহূর্তে এত বেশি ফোকাস করতে যেও না, যে কি ক্লাস নিয়েছি, বিজি ডেঞ্জার কেন লিখেছি, টেক্সট লাইট, এগুলোকে পরে বুঝবে, মানে এগুলোকে তুমি তো কাস্টমাইজ করবে নিজের মতো করে, তো ওটা খুব একটা না। যে ক্লাসগুলো ডিজাইন করতে হেল্প করেছে আমাকে, ডেকোরেট করতে, সেগুলো ওগুলোকে এই মুহূর্তে ডিপলি না বুঝলেও চলবে, কারণ ওগুলো সবসময় চেঞ্জ হয়, কিন্তু স্ট্রাকচারটা তো চেঞ্জ হবে না। তাহলে এর যেগুলো স্ট্রাকচারের মধ্যে ইনভলভ রয়েছে আমি সেগুলোকেই বলে যাচ্ছি, আর যেগুলো ইম্পর্টেন্ট না সেগুলো জাস্ট বলে দিচ্ছি কি জন্য। তো আমাদের এই স্ট্রাকচারটার মধ্যে কন্টেনার ফ্লুইড যে আমরা লিখেছিলাম কথাটা, মানে আমাদের মেইন কন্টেনারটা নিচ্ছি, যে বাইরের কন্টেনারটা যার মধ্যে পুরো জিনিসটা থাকবে। কি থাকবে, ওর মধ্যে আমাদের এলিমেন্ট গুলো থাকবে, আমাদের কন্টেন্ট গুলো থাকবে, ঠিক। আর তারপর যে ক্লাসগুলো হচ্ছে, এগুলো কিছু সাপোর্টিং আমার ক্লাস, যে আমার ওই ডিপটা কোন কালারের হবে, বাট লেখাটা কি কালারের হবে পরের কথা, না দিলে আমার বাই ডিফল্ট যা থাকতো, বাই ডিফল্ট যা কালার থাকে সেটাই। তো বিজি রেঞ্জে কেন দিয়েছে, টেক্সট লাইট কেন দিয়েছে, সেটা পরের ব্যাপার। এর মধ্যে আরেকটা স্ট্রাকচার ফলো করেছি আমরা, আইডি। এটা বুস্টার দেয়নি, এটা আমরা দিয়েছি। তাহলে আমরা কি করলাম, কন্টেনার ফ্লুইড লিখলাম হচ্ছে যে ফুল উইডথ নেওয়ার জন্য, যে ডিপটা নেবো সেটা ফুল উইডথ নেবে ওর বডি থেকে। আর আইডি ইকুয়াল টু আমরা একটা নাম দিয়েছি, এর মানে হচ্ছে আইডি। এখানে যে কনসেপ্টটা ফলো হয়েছে, আমরা দুভাবে একটা ওয়েবসাইটকে বানাতে পারি, নর্মাল নর্মাল ওয়েবসাইটকে, উইদাউট এনি লাইব্রেরি, মিনস যে কোয়ারি বা অ্যাজেক্স বা রিয়াক্ট, এগুলো বাদে বলছি, ওগুলো বাদে। তো নর্মাল যখন হয় আমরা একটা ওয়েবসাইটে, এটা হতে পারে যখন আমরা কোনো হাইপার লিঙ্ক দিই, অ্যাঙ্কার ট্যাগ। তো অ্যাঙ্কার ট্যাগের কাজ কি হয়, অ্যাঙ্কার ট্যাগের কাজ হচ্ছে যে একটা হুক বানাবে, ওই হুকটাকে, ওই হুকের মধ্যে একটা অ্যাঙ্কার থাকবে, অ্যাঙ্কারটাই হচ্ছে এইচরেফ, যে কার সাথে আমাকে লিঙ্ক করা হচ্ছে, যখনই আমাকে ইনভোক করা হবে, ইনভোক মিন্স কল করা হবে, তখন আমি ওই হুকটাকে অ্যাক্টিভেট করবো, বাস এটাই কাজ হয় ওর। তো এইচরেফ এর মানে এটা না সবসময় কোনো একটা পেজের নাম থাকবে বা কোনো একটা ওয়েবসাইটের অ্যাড্রেস থাকবে, এটা কিন্তু না। এইচরেফ মানে হচ্ছে যে ওকে কোথায় নেভিগেট করতে বলা হচ্ছে। তো আমরা তিন ভাবে নেভিগেটটা করতে পারি ইন জেনারেল, শুধুমাত্র এইচটিএমএল পেজের মধ্যে বলছি আমি, ওই জন্য বললাম যে রিয়াক্ট ফেক্ট কনসেপ্ট গুলো অন্য। এই কনসেপ্টে কি হয়, তিন ভাবে আমরা করতে পারি। নাম্বার ওয়ান, যে আমরা ওই এইচডিএফ এর মধ্যে কোনো একটা এক্সটার্নাল ওয়েবসাইটের কোনো লিঙ্ক, মানে ইউআরএল কে দিতে পারি আমরা, যে ওখানে ক্লিক করে তুমি একটা অন্য কিছুকে ইনভোক করবে, যেটা আমাদের পেজের মধ্যেই নেই, আমাদের প্রজেক্টের মধ্যেই নেই, যেটা হয়। তাহলে এক্সটার্নাল কোন একটা রিসোর্স হতে পারে, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে আমাদের নিজেদের প্রজেক্টের মধ্যে কোনো অ্যাডিশনাল অন্য একটা পেজ হতে পারে, পেজের অ্যাড্রেস হতে পারে, যে সাপোজ এই পেজটা হচ্ছে এইটা abc.html, ওটা হয়ে গেল xyz.html, যেখানে ক্লিক করলে তুমি xyz.html এ ক্লিক করবে বা xyz.php তে ক্লিক করবে, যাই হোক না কেন। তো ওটা হচ্ছে ওই প্রজেক্টের মধ্যে কোনো একটা পেজকে কল করছো, এটা বাই ডিফল্ট আমরা এটা ইউজ করি। থার্ড আরেকটা আমরা ইউজ করি যখন, যখন আমরা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বানাই। তো সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন কিন্তু ওই সিঙ্গেল পেজ না, যেটা আমরা রিয়াক্ট বলি বা এগুলো বলি, ওই জন্য বললাম যে অ্যাজেক্স এর কনসেপ্ট বাদে বলছি। যেমন সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বলতে, নন রিয়াক্ট বা নন অ্যাজেক্সে কি হয়, যে আমরা কি করলাম, একটা পেজের মধ্যেই তুমি সব লিখে দিলে। সাপোজ তুমি অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এই সাইটটাকে একবার দেখো ভালো করে, তাহলে তুমি বুঝতে পারবে। এই সাইটটার মধ্যে যে রয়েছে হোম, তো হোমে এখন আছি আমরা। এই যে আওয়ার টিমটা তো অন্য পেজে নেই, আওয়ার টিমটা এই পেজের মধ্যেই ছিল, এফএকিউটা এই পেজের মধ্যেই আছে, কন্ট্যাক্টটা এই পেজের মধ্যেই আছে, সার্ভিসেসটাও এই পেজের মধ্যেই আছে সব। শুধু আমরা কি করেছি, পুরো পেজটাকে সব কোডগুলোকে একটা পেজের মধ্যে রেখেছি।
যদি আমরা সিঙ্গেল পেজ করতাম তাতে কি হতো, একটা পেজের মধ্যে এই কোডটা থাকতো, শুধু একটা ক্যারোসেল, একটা হেডার, একটা এ থাকতো। আবার অ্যাবাউটে ক্লিক করতাম তো অন্য একটা পেজ ক্লিক হতো, আমরা ওটা করে নিয়ে মুহূর্তে, ওটা ওটা একদম ইজি, যেটা সিম্পল এইচটিএম এর মধ্যে দিয়ে দিলাম। তো ওটা করলে কি হয়, পেজটা আরেকবার লোড হবে। এখানে কি হচ্ছে, পেজ লোড হচ্ছে না, পেজ লোড হয়ে গেছে একবার, ইউজারের কাছে খুব স্মুথ এক্সপিরিয়েন্স, কেন ও সে ক্লিক করছে আর ওই সেকশনটাকে সে নেভিগেট করছে। তো এটা হচ্ছে একটা সেম পেজের মধ্যে কোনো একটা সেকশনকে নেভিগেট করা। তখন আমরা কি করি, যে ওই এইচরেফ কে বলি, এবার তুমি কোনো পেজকেও নেভিগেট করতে হবে না, আর এক্সটার্নাল কোনো ইউআরএল কেও নেভিগেট করতে হবে না, সব কোড সেম থাকবে। শুধু বলা হবে এইচরেফ তুমি এবার, আমি তোমাকে আইডি দিচ্ছি একটা, তুমি এই আইডিটা যেখানে আছে ওই কন্টেনারটাকে আমার দিয়ে দাও, বা সিম্পল। তো যখনই আমরা আওয়ার টিমে ক্লিক করছি, তো আওয়ার টিমের যে কন্টেনারটা ওটা চলে আসছে, কন্টেন্টে ক্লিক করছে ওই কন্টেনারটা সামনে চলে আসছে, বডিতে চলে আসছে। তো ওটা করার জন্য কি করতে হয়, যে কন্টেনারটা কল করবো আমরা পরে, তো কল করার সময় তাকে একটা নাম দিতে হবে। তো নামটা আমরা আইডি দিয়ে দিয়েছি, এর আইডি হচ্ছে টপ। যা কিছু নাম দিতে পারি, এবিসি এক্স ওয়াই জি, যা কিছু নাম দিই, আমরা টপ নাম দিই, যাতে নামটা সবসময় এমন হতে হয় যাতে ওর সাথে মিল খায় বা মেল খায়, যাতে অন্য প্রোগ্রামাররা বা আমরা পরে বুঝতে পারি যে এই আইডিটা কোথায় ইউজ হচ্ছে। তো এটাকে ডাক নাম দিলাম। যখনই আমরা এইচরেফ বানাবো কোথাও, হাইপার লিঙ্ক বানাবো, ওই হাইপার লিঙ্কে আমরা বলবো যে এটাই ক্লিক করলে তুমি টপটায় কল করো, আইডি টপটায় কল করো। তখন কি করবো, ওটা ক্লিক করলে সে দেখবে যে এই পেজের মধ্যে কোথায় আইডি আছে, টপ দেখবে এটা আছে, তো এই কন্টেনারটাকে সে বডির মধ্যে রেখে দেবে। আইডি দিয়ে করার লজিকটা হচ্ছে এইটা, যে আইডি সবসময় ইউনিক হয়, আইডি সবসময় ইউনিক হয়। তো আমাদের সমস্ত কন্টেনার গুলো তো ইউনিক, আমাদের সমস্ত পেজ গুলো তো ইউনিক। তো আমরা ক্লাসটা ইউজ করি না, এই জন্য ক্লাসটা আমরা আমরা কি করি না, অ্যাজ এ গুড ডেভেলপার সবসময় মনে রাখবে যে সিএসএস এর প্রপার্টি লেখার সময় আমরা ক্লাসটাকে মেনলি ইউজ করি। ওই যে বুটস্ট্র্যাপে কোনো আইডি নেই, সব ক্লাস। আর যখন আমরা কোনো কন্টেনারকে, কোনো এলিমেন্টকে আলাদা আলাদা করে চিনতে হয়, তখন তো সিম্পল আইডি, আমাদের রোল নাম্বারের মতো, প্যান কার্ডের মতো, আধার নাম্বারের মতো। তো এই কন্টেনারটা পুরো ওয়েবসাইটে একটাই হওয়া উচিত, কোনোভাবে যাতে ডুপ্লিকেট না হয়ে যায়। তো সিম্পল আইডি, এটার মধ্যে কোনো নেই যে আমাকে ক্লাস না লিখলে হবে না। কিন্তু আইডিটা গুড অ্যাপ্রোচ, আইডি লেখা মানে হচ্ছে যে এই আইডিটা টপ বলে আইডি আর এই পেজের মধ্যে কোথাও নেই। যদি দুবার হয়ে যেত তাহলে তো ডুপ্লিকেট হয়ে যেত, ওটা ডুপ্লিকেট করাই যেত, কিন্তু না করার জন্য আমরা আইডি অ্যাপ্রোচটাকে নিয়েছি। ঠিক আছে, যে সেখানে নাম দিয়ে দিলাম, কিভাবে কল করতে হয় পরে আমরা দেখে নিচ্ছি, ওখানে কিভাবে লিখতে হয় ওটা। এবার আমরা তাহলে এটা এই পার্টটুকু বোঝা গেল। এবার এর মধ্যে কি রয়েছে, এর মধ্যে একটা আমরা রো নিয়েছি, আমরা জানি যে কন্টেন্টের মধ্যে রো নিতে হয়। গ্রিন ডিপটা লালগুলোকে বন্ধ, এইগুলোকে বন্ধ করে দিই, ভেতরের যে এলিমেন্ট গুলো বন্ধ করে দিলাম। তাহলে এর মধ্যে একটা হচ্ছে ডিপ, এই গ্রিন ডিপটা একটা ডিপ। এই ডিপকে কি দিলাম, ক্লাস দিলাম রো। আমরা পড়েছি রো। পিএক্স কেন দিয়েছি, এগুলো সব অ্যাডিশনাল বলছি, কেন না দিলেও তোমার সব কাজ করবে। তখন দেখবে তোমার এক্স বরাবর কোনো প্যাডিংটাকে একটু দিয়েছে, মানে লেফট আর রাইটে যাতে একটু প্যাডিং থাকে। তো পিএক্স মানে হচ্ছে হরিজন্টাল প্যাডিং, আর পি মানে হচ্ছে চারিদিকে প্যাডিং, চারিদিকে। আর পি ওয়াই মানে হচ্ছে টপ আর বটম প্যাডিং। তো এগুলো আমরা দেখে দেখে আস্তে আস্তে শিখবো কেন দিয়েছে এগুলো। তো কনসেপ্টটা হলো এখানে কি, রো। রোর মধ্যে এলাম, তাহলে আমার এখানে এর মধ্যে যা এলিমেন্ট হবে, এবার এই রোর মধ্যে সব কিন্তু কি হবে, ইনলাইন ব্লক হয়ে যাবে। এটাই কনসেপ্ট বুটস্ট্র্যাপ বলে। বুটস্ট্র্যাপ বলে রোর মধ্যে যা রাখবে আমি তোমাকে বাই ডিফল্ট ইনলাইন ব্লক করে দিচ্ছি। বোঝা গেল। এর মধ্যে আমরা দুখানা ডিপ নিয়েছি, এই একটা ডিপ আর এই একটা ডিপ। এই দুটো ডিপ কি হবে, পাশাপাশি ফ্লোট হবে। এটা গেল নাম্বার 2 কনসেপ্ট, যে এটা বোঝা গেলাম স্যার। তাহলে এর মধ্যে যা রয়েবে, যদি আরেকখানা দুখানা লিখতাম তো চারখানা ডিপই পাশাপাশি ফ্লোট হয়ে যেত, যেটা আবার পড়ে এসেছে আগের দিন। এইবার তাহলে প্রথম ডিপটা খুলি। তো প্রথম ডিপ কি বলা হচ্ছে, এখানে বলেছি আমরা এই ডিপটাকে যে তুমি কলাম এলজি 6 নাও। মানে হচ্ছে তুমি লার্জ স্ক্রিনের পর থেকে, মিনস মিনিমাম উইডথ, মিন উইডথ, মিন উইডথ যখন তুমি লার্জ হবে তারপর থেকে তুমি 6টা গ্রিড নেবে। আর ঠিক এমডির লাস্ট পর্যন্ত, এমডির যে লাস্ট আর এলজি যে শুরু, মানে এলজি শুরু হওয়ার আগে পর্যন্ত কি থাকবে, 12খানা গ্রিড। আমরা জানি যখনই কোনো এরকম একটা কন্ডিশন দিয়ে দিই আমরা, তখন ওই কন্ডিশনটা আসা পর্যন্ত সে সবসময় কি হয়, তার প্যারেন্টের ফুল উইডথ নেয়। তো প্যারেন্ট কত আছে এখানে, ফুল উইডথ। যদি এটাকে আমি কম করে দিই, এখানে যদি কয়টা কলাম পাস করে দিও তুমি, এখানে যে কলাম এলজি সাপোজ 10, তো লার্জ স্ক্রিনে যদি থাকতো তো তোমার বাই ডিফল্ট প্যারেন্টই হচ্ছে 10টা গ্রিড। মানে এ তখন 6 নেবে এই 10টাকে ধরে, কার 10, এর হচ্ছে এটাকে 12, এটা তো 12। তো 12-র 10, তাহলে আমার মেইন কন্টেনারটা ছোট হয়ে যাবে, একটু একটু ছোট হয়ে যাবে, তার মধ্যে 6 এসে নেবে, মানে এই 10টা হয়ে যাবে এদের জন্য 12। তাহলে এই 10টার মধ্যে 5 হচ্ছে এদের 6। আমরা লিখবো কিন্তু 6, কিন্তু ও পাবে 5। কেননা এরা জানো না যে আমার প্যান্ডেলের কত আছে, তো আমরা এটাকেও ঘাটাঘাটি এই মুহূর্তে করছি না, আমরা অ্যাজ ইট ইজ এটাকে রেখে দিলাম যে আমরা ফুল উইডথ থাকবে, ওর কোনো অসুবিধা নেই যা রয়েছে। তাহলে একটা ডিপকে বললাম কলাম এলজি 6, আর ঠিক অ্যাজ ইট ইজ আমরা নিচেরটাকেও প্যারালালি খুলছি এখন, যে এটাকেও বলেছি কলাম এলজি 6। এর মানে হচ্ছে লার্জ স্ক্রিন যখন আসবে তখন এই দুটো কন্টেনার 6টা গ্রিড নেবে, মানে হাফ হাফ স্ক্রিন নেবে। বোঝা গেল। যদি হাফ হাফ স্ক্রিন নেয় তাহলে আমরা কি বলছি, তারপর বলছি আমরা
তার মধ্যে একটা পি ট্যাগ নিলাম ভেতরে, মানে আমাদের কন্টেন্টটা, এটা তো কন্টেনারটা, ডিপ তো কন্টেনার, মানে হাফ তুমি 6টা গ্রিড নিয়ে একটা কন্টেনার বানাও, ওই কন্টেনারের মধ্যে একটা পি ট্যাগ নেওয়া হয়েছে, পি ট্যাগের মধ্যে একটা ইমেল আইডি লেখা রয়েছে, আর কিছুই না। ইমেল আইডি, আর ইমেল আইডিটাকে কি বলা আছে যে মার্জিন দিয়ে দাও একটু, এটা ওই লেখাটা চারিদিকে একটু 2টো ইউনিটের মার্জিন চলে আসে, আর কিছুই না। M-2 মানে মার্জিন 2, সিম্পল। আর এখানে কি বলা হচ্ছে, কলাম LG6 এখানেও সেম বলা হচ্ছে যে এটাও তুমি একটা মার্জিন নিয়ে নাও, মার্জিন 2। শুধু এর মধ্যে একটা পাস করেছি আমরা টেক্সট LG এন্ড। টেক্সট LG এন্ড বলতে লার্জ স্ক্রিনে মানে এই টেক্সটটা ডান দিকে থাকবে, আদারওয়াইজ তুমি বাঁ দিকে থাকবে বাই ডিফল্ট। যদি এটা না লিখি সবসময় লেখা বাঁ দিকে হয়, তা আমরা চাইছি যে প্রথম যে ডিপটা থাকবে সেই ডিপটার লেখাটা বাঁ দিক থেকে শুরু হবে, যেটা হওয়া উচিত। আর ডান দিকে যে ডিপটা আছে ওই লেখাটা শুরু হবে ডান দিক দিয়ে, তাহলে মনে হবে যে একটার জিনিস দুদিকে ছড়িয়ে গেছে। এটাকে তুমি অন্যভাবে আনতে পারতে, যদি একটার মধ্যে তুমি আনতে পারতে এটাকে, তো এবার ভাবো তুমি যে এটা অনেকভাবে লিখতে পারিস। কেউ বলবে স্যার যদি আমি জাস্টিফাই কন্টেন্ট করে দিতাম বিটুইন, তাও হতো, হতো অনেকভাবে হতো, মানে অনেকভাবে করা যায়, তবে আমরা কিছু ইউজ করে নিয়ে এগুলো, একটা জিনিস কিন্তু স্যার অনেকভাবে লেখা যায়। আমরা সিম্পলি কি করলাম যে তুমি বললাম যে তুমি টেক্সট LG এন্ড করে দাও, মানে তুমি এটাকে এন্ডে রেখে দাও। আমরা পড়েছিলাম বোর্ডটা আমাদেরকে টেক্সট এন্ড, টেক্সট স্টার্ট, টেক্সট সেন্টার এগুলো দেয় আমাদেরকে। তো আমরা জানি যে ওইখান যদি কোনো আমরা গ্রিড পয়েন্ট ইউজ করি এভাবে লিখতে হয় হাইফেন দিয়ে, তো বলা হচ্ছে তুমি লার্জ স্ক্রিনে এন্ড করবে। শুধু যদি এন্ড লিখতাম এভাবে তাহলে কি হতো, সবসময় এন্ডে থাকতো, ছোট হোক বড় হোক এন্ডে থাকতো। আমরা চাইছি না, যে টেক্সটটাকে তুমি যখন লার্জ স্ক্রিন থাকবে, লার্জ স্ক্রিন থেকে শুরু হবে সেই মুহূর্ত পর্যন্ত তুমি এন্ডে থাকবে, আদারওয়াইজ তুমি বাই ডিফল্ট যেরকম থাকো বাঁ দিকে থাকবে। তাহলে বোঝা গেল আমরা এরকম কন্ডিশনও দিয়েও কোন জিনিসকে বাঁ দিকে ডান দিকে কন্টেন্টকে রাখতে পারি। তাহলে এই পুরো জিনিসটা কিভাবে এলো, এই জিনিসটা এভাবে এলো। এবার দেখো এটা সেভ করি, সেভ করে কোথায় গেলাম পেজটা, এইটা, এই যে ডান দিকে বাদিকে দেখছো। এবার দেখো মনে হচ্ছে পুরোটাই একটা রেড ডিপ, আমরা তো ভেতরে ডিপগুলোতে কোনো কালার দিইনি, যে দুটো ডিপ নিয়েছি। কালার দিলে বুঝতে পারবো, দেখো এবার যে কালার দিয়ে দিই এখানে, তাহলে বুঝতে পারবো দুটো ডিপ কিন্তু দুপাশে আছে। এবার দেখো এই যে কলামটা আছে, এই কলামটাকে নাম এটাকে দিয়ে দিই একটা ক্লাস, এটাকে দিয়ে দিলাম বিজি ইনফো করে দিলাম। আর এইটাকে দিয়ে দাও একটা রেড থাক, কোনো অসুবিধা নেই, একটা রেড থাকলে তো দুটো কালার দেখতে পারবো। এইটা, তাহলে এই যে ডিপ দেখতে পাচ্ছ একটা ডিপ রয়েছে এখানে, এই ডান দিকে একটা ডিপ রয়েছে একটা। আর আমরা কি করেছি, প্যাডিং এক্স দিয়েছি, এক্স বরাবর, মানে তুমি ডান দিক আর বাঁ দিক থেকে আমাকে দুটো ইউনিটের জায়গা দিয়ে দাও, আদারওয়াইজ কিন্তু গা লেগে আসতো, যদি PX টা সরিয়ে দিই তো গা লেগে আসতো। মিনস এই পর্যন্ত যে ব্লু দেখছো, এই ব্লু পুরো পার্টটা হচ্ছে একটা ডিপ, লালটা হচ্ছে ভেতরের ডিপটা, মেইন ডিপটা। এখন যদি দেখো আমি যদি ওর মধ্যে কালার দিয়ে দিই তাহলে বুঝতে পারবে যে মেইন ডিপের মধ্যে তোমার এই ডিপটা আছে। দেখো এটা হচ্ছে ব্লু, ইনফোটা হচ্ছে ওই নেভি ব্লু বা স্কাই ব্লুটা, আর গ্রিনটা হচ্ছে সেকেন্ড ডিপটা। এই দুটো ডিপ কার মধ্যে আছে, এই যে রেড কালারে দেখতে পাচ্ছ ভেতরকার ডিপটা, ওটা হচ্ছে মেইন কন্টেনারটা, কন্টেনার ফ্লুইড। ফ্লুইডের মধ্যে দুখানা ডিপ নিয়েছিলাম, দুখানা ডিপকে বলেছে, এই ডিপটাকে কিছু বলিনি, বাঁ দিকে লেখা শুরু হয়ে বাঁ দিকে লেখা শুরু হয়েছে। এই সেকেন্ড ডিপটাকে বলেছি যে তুমি টেক্সটটাকে এন্ড দিয়ে দাও, মানে তুমি টেক্সট অ্যালাইন সেন্টার বলি আমরা, তো টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন, জাস্ট ওটাই যে টেক্সট অ্যালাইনটা আমরা কি করছি এখানে। এবার দেখো যদি আমরা টেক্সট এন্ডে না রাখতাম তো বাঁদিকে যেরকম শুরু হয় সেরকম শুরু হতো লেখাটা, ওই ওই ওর মধ্যে, মানে বাই ডিফল্ট ছিল এইটা, যখন তোমরা সাইটটাকে বানাবে তো এরকম তৈরি হতো। এবারে মাথার মধ্যে নিয়ে আসতে হবে যে আমরা কি করবো এটাকে, যদি শুধু এই কন্টেন্টটা ডান দিকে নিয়ে আসতে হয় তো ডান দিকে করে দাও। আমাদের বুটস্ট্র্যাপ যখন ক্লাস দিয়ে রেখেছে তো আমরা জানি যে আমরা কন্টেন্টটাকে বলতেই পারি যে টেক্সটটাকে এন্ড করে দাও, কিন্তু এন্ড তুমি সবসময় করবে না, তো ক্লাসও পাস করে দাও ওখানে, যে লার্জ স্ক্রিন হলে তুমি এন্ড করবে। তাহলে এই পার্টটুকু বোঝা গেল। এবার কালারগুলো সরিয়ে দিই, তাহলে তোমার সাইড কালারগুলো সরে গেলে তুমি এই যে এই জিনিসটাকে বুঝতে পারবে। কালারগুলোর জন্য মনে হচ্ছে সব পরপর ডিপ। সবসময় একটা মনে রাখবে, CSS এর সময় না, যে কোনো কাজে সে বুটস্ট্র্যাপ হোক বা যাই হোক না কেন, এটাকে ডিবাগ করা, ডিবাগ বলতে যখন আমরা কিছু বুঝতে চাই যে কি হচ্ছে, সবসময় না ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে কাজ করবে। মানে যে কোনো ডিভের ফার্স্ট একটা তুমি ব্যাকগ্রাউন্ড কালার লাগিয়ে দাও, যে কোর সিস্টেম নিয়ে কাজ করছো তো ব্যাকগ্রাউন্ড কালার, আর যদি বুটস্ট্র্যাপ তো বিজি দিয়ে দাও একটা কিছু। তাতে কি হয়, ওই ডিপটা কোত্থেকে শুরু হয়েছে কতদূর পর্যন্ত আছে ওটার একটা আইডিয়াটা চোখের মধ্যে ভাসে, যে আচ্ছা এই ডিপ তোমার এতদূর পর্যন্ত আছে বা এইখানে আছে, তার মধ্যে কন্টেন্টটা এখানে আছে। তো সবসময় বিজি দিয়ে কালার গুলোকে বুঝে নিতে হয়। যখন তোমার সমস্ত কাজ হয়ে গেল তারপরে মেইন যা যা তোমার বিজি লাগবে, যেগুলো ট্রান্সপারেন্সি আনতে হবে, ট্রান্সপারেন্সি লিখে দিলে, বাকি জিনিসটাকে তুমি লিখে দিয়ে দিলে। দেখো উপরেরটাকে বুঝতে পারলে কিনা, মানে এই স্ট্রাকচারটাই কিন্তু বলতে গেলে পুরো ওয়েবসাইটের মধ্যে কভার হয়েছে দু জায়গা বাদ দিয়ে। একটা হচ্ছে ক্যারোসেলটা কমপ্লিটলি কপি পেস্ট হয়েছে, এটাকে আমরা অন্যভাবে পরে দেখবো যখন আমরা আউল ক্যারোসেল যে কোয়ারি যখন শিখবো আমরা, তখন ওটা দিয়ে কিভাবে করতে হয়। এটা তো বুটস্ট্র্যাপ দিয়ে করছি আমরা, তো বুটস্ট্র্যাপ করার সময় খুব একটা আমরা যাবোই না জাভাস্ক্রিপ্ট বুঝতে। তো
তো ওটা আমরা যে কোয়ারি দিয়ে করা উচিত, বুটস্ট্র্যাপকে খুব কম করায় ইউজ করা উচিত এগুলো নিয়ে। ইভেন আমি তো বলবো যদি তোমাদের খুব বেশি ইন্টারেস্ট থাকে, যদি ইন্টারেস্ট থাকে তাহলে আমাকে যদি মেল করো, তা তোমাকে একটা নোট আরো দেবো, যেটা বুটস্ট্র্যাপের যে কমপ্লিট দেখতে পাচ্ছেন যত কম্পোনেন্ট, এইদিকে সব কম্পোনেন্ট, এই কম্পোনেন্ট গুলো, এই পুরো কম্পোনেন্টকে যদি আমরা নিজের মতো করে বানাই, যে অ্যাকর্ডিয়ান আমরা বানাবো, আমরা বুটস্ট্র্যাপ ইউজ করবো না। এটা এটা করার জন্য বলছি কেন, তুমি বুঝতে পারবে বুটস্ট্র্যাপ কি কি ভাবে ইউজ করছো জানি না আমরা অ্যাকর্ডিয়ান ইউজ করে নিলাম, অ্যালার্ট ইউজ করে নিলাম, আর কখনো বুঝতেও গেলাম না যে কিভাবে ওখানে লেখা রয়েছে, কিভাবে যে কোয়ারি বা জাভাস্ক্রিপ্ট কাজ করছে ওখানে। তো একবারের জন্য হলো জানা উচিত। আমরা যে কাজটা বুঝছি এখন স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা যদি বুঝি একটু, আর তাছাড়া এই স্ট্রাকচারটা আওয়ার সার্ভিস, এই দুটো স্ট্রাকচার যদি বুঝে নিই, তাহলে পুরো ওয়েবসাইটের মধ্যে কিন্তু এই স্ট্রাকচারটাই ফলো হয়েছে। যে কোনো ওয়েবসাইটে কি হয়, আলটিমেটলি কোনো একটা কন্টেনার, তার মধ্যে বাঁ দিকে ডান দিকে কিছু, বা সেন্টারে কিছু, বা ডিপ কলাম, মানে কলাম থাকবে বা রো থাকবে, এটাই তো হয়। তো এই স্ট্রাকচারটা এবার তোমরা হয়তো বুঝতে পারছো, যে ভালো করে বোঝো এইটা। তো বাঁ দিকে যে ছবিটা আছে এটা নিশ্চয়ই একটা ডিপের মধ্যে আছে, আর ডান দিকে যেটা আছে এটা নিশ্চয়ই ডিপের মধ্যে আছে। যদি দুটো ডিপের মধ্যে আছে, নিশ্চয়ই দুটো ডিপ তো আলাদা নেই, তাহলে এই দুটো ডিপ কারোর মধ্যে আছে। তাহলে যদি আমরা বলি এই বাঁ দিকের ইমেজটা একটা ডিপ, যেটা হচ্ছে আমার কোনো কলাম কিছু একটা হবে, আর অ্যাবাউট আস যে ডিপ, এটা কোনো একটা কলামের মধ্যে হবে, তা নিশ্চয়ই দুটো কলাম কোনো রো এর মধ্যে আছে। ওই রোটা আবার রোটা কোনো কন্টেনারের মধ্যে আছে, সিম্পল। তাহলে একটা কন্টেনার নেবো, কন্টেনারের মধ্যে একটা রো নেবো, আর রোটার মধ্যে আমি দুটো দুটো ডিপ নেবো। একটা ডিপকে বলবো সাপোজ তুমি যদি 12টা হয় তাহলে 4টা বলবো একে, বা 3টে বলবো। যদি 4টা বলি তো ডান দিকে বলবো 8টা। তো 4টা গ্রিড নিয়ে নেবে ইমেজটা, আর 8টা গ্রিড নিয়ে নেবে এটা, বা সিম্পল। আর 4টা গ্রিড যেখানে রয়েছে ইমেজটা লাগিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ইমেজের মধ্যে যা আমাদের ডাইমেনশন থাকবে ওই ডাইমেনশনটাকে ফলো করবো, ওখানে উইডথ হাইট দিয়ে আর ইমেজ ফ্লুইড পাস করে দেবো। আর এখানে কিছুই না, এই ডিপটার মধ্যে পর পর আমরা কি করবো, সবই লেখা আছে। এটা একটা H1 ট্যাগ হবে, এটা P ট্যাগ হবে, সবই তো আলটিমেটলি তোমার ব্লক এলিমেন্ট, তো পর পর চলে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। কারণ এর মধ্যে কিছু ফ্লেক্সিবল নেই, এর মধ্যে কোনোটাই ফ্লেক্সিবল নেই। যদি তোমরা ভালো করে বোঝো, স্যার তুমি বলবে স্যার নিচের যে 4টা আইকন এটা ফ্লেক্সিবল না। কারণ এগুলো আমরা কি করেছি, ইমেজের মধ্যে আইকন দিয়েছি। তো আমরা জানি তো ইমেজ ট্যাগ তো তোমার বাই ডিফল্ট ইনলাইন হয়, তাহলে এর মধ্যে কোনোটাই আমরা ফ্লেক্স করলাম না। এটা সিম্পল একটা কনসেপ্ট। যদি এখানে তোমাকে যদি ফ্লেক্সিবল আনতে হতো, তাহলে এখানে ফ্লেক্সিবল করতে, এই ব্লকটাকে তুমি ডিসপ্লে ফ্লেক্স করতে, যে বুটস্ট্র্যাপ ইউজ করছো ডিফ্লেক্স করে দিতে, আর জাস্টিফাই করে দিতে সেন্টার, বা জাস্টিফাই লেফট, যেটা হয় জাস্টিফাই করলে তো আলটিমেটলি লেফটই হয় বাই ডিফল্ট। যদি তুমি শুধু ফ্লেক্সি বলে দাও তো ফ্লোট হয়ে গেল, কিছুই না কনসেপ্ট। আমরা যাই হচ্ছে এটা কি নাম, অ্যাবাউট আস। এটাকে একটু এ করে দিই, এটা ক্লোজ করে দিলাম, এটাকে একটু কলাপস করে দিলাম। যে দরকার নেই সেটা কলাপস করে দিচ্ছি, তাহলে কি পেজটা একটু পরিষ্কার দেখাবে। হ্যাঁ, এবার চলে আসি আমরা অ্যাবাউট আস। অ্যাবাউট কার মধ্যে আছে, এটা অ্যাবাউট আস। ঠিক আছে, বাকিগুলো প্রথম মিউট করি, মানে এক একটা করে খুলি। এবার দেখো, তাহলে এইটা একটা মেন ডিভ, এটা বোঝা গেল। এই মেন ডিভটাকে আমরা নাম দিয়েছি আইডি ইকুয়াল টু অ্যাবাউট। এটা কি জন্য বুঝেছি, যখন আমরা এইচএফ বানাবো তখন আমরা ওর মধ্যে আইডি দিয়ে দেবো, ওই আইডি দিলেই কাজ করবে, যে যখন ক্লিক করবো এই সেকশনটাকে সামনে নিয়ে চলে আসবে। আর কন্টেনার ফ্লুইড বা সিম্পল। আর পিওয়াই জানি আমরা কেন দিয়েছি, ওয়াই বরাবর প্যাডিং এর জন্য, ওটা কোনো কাজের না। আমাদের কনসেপ্টটা হচ্ছে কন্টেনার ফ্লুইড নিলাম, যেহেতু আমরা চাই যে পুরো উইড ধরে সেই জায়গাটাকে নেবে। নাম্বার 1। নাম্বার 2, আমরা কি বললাম, একটা রো নিয়েছি এখানে। এই রো এর মধ্যে আমি এগুলোকে প্রথমে মিউট করি, তাহলে পরপর বুঝতে পারবো কি ডিভ নিয়েছি। এবার তাহলে একটা রো নিলাম এখানে একটা, সিম্পল। তাই রোটা নেওয়া মানে ডিফ্লেক্স হয়ে গেল অটোমেটিক্যালি। তার আমার দুখানা চাইল্ড আছে, এই একটা আইটেম, এই একটা আইটেম। প্রথম আইটেমটার মধ্যে কি রাখবো, আমরা ইমেজ রাখবো। তখন বলছি আমরা কি, কলাম LG5 বলেছি ওকে, 5, তা নিশ্চয়ই 7 হতে হবে পরেরটা, যেহেতু আমি যে ফুল উইডথ নিচ্ছি। তো 5 আর পরেরটা 7 দিয়েছি, এটা ক্লিয়ার। তাহলে একটা ডিপকে বললাম তুমি কলাম LG5, আর একটা বললাম কলাম LG7। মানে লার্জ স্ক্রিন যখন চলে আসবে তখন তুমি 5 আর 7 নেবে। এর মানে হচ্ছে লার্জ স্ক্রিনের নিচে কি হবে, বাই ডিফল্ট রো এর সাইজ মিনস 100%, মিনস 12খানা গ্রিড নেবে এইটা, 12খানা গ্রিড নেবে এইটা। বা লার্জ স্ক্রিন নিচে, ওই স্ক্রিন যখন দেখবো আমরা তখন একের নিচে একটা আসবে। এটা বোঝা গেল, কোনো অসুবিধা নেই। আর মার্জিন টপ বলে ছেড়ে দাও, মার্জিন প্যাডিং বুঝতে হবে না, একই জিনিস। মানে যা পড়েছে সিএসএস মার্জিন প্যাডিং কেন দিতে হয়, কন্টেনারের বাইরে হলে মার্জিন, কন্টেনারের ভেতরে হলে প্যাডিং। এভাবে এর মধ্যে আসি, কি কি লিখেছে আমরা দেখি। তাহলে এই ডিপটাকে বলেছিলাম যে কলাম LG5 নাও, সিম্পল। এর মধ্যে সিম্পল একটা ইমেজ ট্যাগ রয়েছে, আর কিছুই না। এর মধ্যে সিম্পল একটা ইমেজ ট্যাগ রয়েছে, এর মধ্যে উইডথ হাইটও পাস করে নিই আমরা, একদম স্ক্র্যাচ লেভেলে জিনিসটা রয়েছে। আমরা জানিও না ওই সাইজটা কত ফটোর, আমরা জাস্ট ফটো সাইজটা দেখবো। এই সাইটটার মধ্যে দেখবে একটা এলোমেলো আছে, যে পুরো র লেভেলে আছে এটা পুরো। আমরা সিম্পল কি করলাম, একটা ক্লাস যেটা বুটস্ট্র্যাপ দেয় আমাদেরকে, আর এই ক্লাসটা হচ্ছে ইমেজ ফ্লুইড, যেটা বলেছিলাম। এই ইমেজ ফ্লুইডটা হচ্ছে যে বুটস্ট্র্যাপ এইটাকে সে নিজে রেসপন্সিভ করার জন্য আমাকে হেল্প করবে, ঠিক।
আর সোর্স যেরকম দিতে হয় সোর্স আর অল্ট, আর কিছুই না। আর এই ক্লাসগুলো হচ্ছে তোমার বর্ডারের জন্য, যে বর্ডারে একটা বর্ডার লাইট থাকবে, হালকা করে ডার্ক একটা কালার দিচ্ছ, দাও না দাও পরে, মানে এগুলো সব অপশনাল। মেন জিনিসটা হচ্ছে এই ডিপটার মধ্যে আমরা কি বলেছি, যে 5টা যখন সে গ্রিড নেবে, 5টা গ্রিডের মধ্যে তুমি একটা ইমেজ ট্যাগ নেবে, সিম্পল। এই ইমেজ ট্যাগ নিয়ে তুমি আমাকে বলবে সোর্স দিয়ে দাও, সোর্স না থাকলে তুমি আমাকে একটা ডিসপ্লে করবে যে এটা কিছু লেখা আসবে, আর তার মধ্যে বুটস্ট্র্যাপ বলছে একটা ইমেজ ফ্লুইড তুমি লাগিয়ে দাও, বাস এইটুকুই। এইটুকুর জন্য আমরা কি দেখতে পাচ্ছি, আমরা এইটুকুর জন্য এই ইমেজটা কোথেকে আসছে, অ্যাবাউট ডট পিএনজি, কার মধ্যে আছে, আইএমজি ফোল্ডারের মধ্যে আছে। যে যে ফোল্ডার দেখবে বানিয়েছি আমরা এখানে আইএমজি বলে, এর মধ্যে অ্যাবাউট ডট পিএনজি, এর মধ্যে এই ফার্স্ট ফাইলটা অ্যাবাউট ডট পিএনজি, এই ফটোটা ওখান থেকে উঠে আসছে। ঠিক আছে, অ্যাকচুয়াল সাইজটা হচ্ছে এর 520x320, অ্যাকচুয়াল সাইজ, ফটো সাইজ। তো 520 আর 320 আমরা কোথাও রেফার করিনি না, উইডথ হাইট পাস করেছি না, কিছু পাস কিছু না। যেহেতু ইমেজ ফ্লুইড লাগানো আছে, ও নিজেই হ্যান্ডেল করছে, আমরা অপটিমাইজই করিনি। যদি আমরা বলতাম যে তুমি ইমেজটার মধ্যে উইডথ হাইট পাস করো এই এক্স্যাক্টলি এইটার সাইজের, ডিপ, কিছুই করলাম না। তো এটা একদম ইমেজ ফ্লুইডটাকে আমাকে ইউজ করলাম, ইমেজ ফ্লুইডই আমাকে রেসপন্সিভটা করে দিচ্ছে লেভেল 1-এ। এই ফটোটা টানছে থেকে এখান থেকে, যেহেতু আমরা ইমেজ ফোল্ডারের মধ্যে রেখেছি, তো সিম্পল লোকেশন, লোকেশন মানে হচ্ছে যেখানে আমরা দিয়েছি, ফোল্ডারের মধ্যে ফোল্ডার থাকতেই পারতো ক্যাসকেডেড, তো ওই ফোল্ডার থেকে ইমেজ আইএমজি ফোল্ডার থেকে তুমি তুলে আমাকে এই ফটোটাকে দিয়ে দাও, দিয়ে দিল। তাহলে এই সেকশনটা বোঝা গেল, এই সেকশনটা আসছে। এই সেকশনের ডান দিকে কি রয়েছে, তো নিশ্চয়ই এটা তার পাশের একটা সিবলিং, মানে তার পাশের একটা ফ্লোটেড এলিমেন্ট, যেহেতু এটা ডিফ্লেক্স মিনস এটা ফ্লেক্সিবল আইটেমস। তো চলে আসলাম এইখানে, তো এটাকে মিউট করে দিলাম, এইটাকে, ইমেজটাকে। এবার এটা খুলি, এর মধ্যে দেখো সব একটু অন্যরকম, ওটা সিম্পল ছিল একদম, শুধু ইমেজটাকে দিয়েছে। এই পেজটাকে একটু এদিকে করি। এবার দেখো এটা সিম্পল, যা LG7 দিয়েছি, 7খানা গ্রিড নেবে, যেহেতু 5 আর 7 12 হয়, তো 7 করে দিলাম। তারপরে প্যাডিং ফ্যাডিং যা দিয়েছো দেখে নাও। মার্জিন টপ কেন দিয়েছি, মার্জিন টপটা দিয়েছি এই জন্য, ভালো করে ভাবো, যখন তোমার যদি মার্জিন না দাও তাহলে কি হতো, মানে মার্জিনের কনসেপ্টটা হচ্ছে যখনই কিছু রেসপন্সিভ করি না আমরা, যখন তোমার রেসপন্সিভ করা মানে হচ্ছে ছোট স্ক্রিনে যখন তোমার কন্টেন্ট একটার নিচে একটা আসবে, তখন তোমার মার্জিনটা হেল্প করে। কারণ মার্জিন হচ্ছে ধরো কন্টেন্টের মধ্যে স্পেস, তখন তোমার গায়ে গায়ে লেগে আসবে না। কারণ যখন তুমি পাশাপাশি রাখছো তখন তুমি শুধু লেফট রাইট মার্জিন দেখতে পাচ্ছ, তোমার টপ মার্জিনটা খুব একটা চোখে লাগে না। কিন্তু যখন তুমি কলাম ওয়াইজ দেখবে তখন কিন্তু মার্জিন না থাকলে মনে হবে সব কন্টেন্ট গুলো একের পর এক চিপকে যাচ্ছে, এটা তো হওয়া উচিত না। তখন এটা পাস করে রাখতে হয় ওই সময়টার জন্য। এই সেকশনটা এলাম, আচ্ছা কোথায় ছিলাম, দাঁড়াও, অ্যাবাউট আস এর মধ্যে এই ডিপটাকে ক্লোজ করি, হ্যাঁ এটা খুললাম। এর মধ্যে সিম্পল রয়েছে, আমরা ডিসপ্লে 6 ইউজ করেছি, এবার তুমি নাও ইউজ করতে পারতে। মানে এই প্রোগ্রামটার মধ্যে অনেকগুলো এমন এমন জিনিস ইউজ হয়েছে, এগুলো যতটা পসিবল ওয়েতে ইউজ করা উচিত বুটস্ট্র্যাপকে ততটা ইউজ করা হয়েছে। যেমন এনটিডিস এর মধ্যে দেখো এনবিএসপি ইউজ হয়েছে এখানে। তাহলে একটা যখন এটা পড়তাম তখন আমি ঠিক আসতাম যে এনটিডিস বলে হয়, ডিফ্লেক্স যখন আসবো ডিফ্লেক্সের মধ্যে এটা হয়। তো এখানে কি করছি, ডিসপ্লে 6 ইউজ করেছি। তো কি করে, তুমি এখানে দুভাবে তিনভাবে ইউজ করতে পারো। একটা H1 ট্যাগ আমরা জানি, তো H1 ট্যাগ কিন্তু বুটস্ট্র্যাপও রেন্ডার হয় বাই ডিফল্ট, নাম্বার 1। নাম্বার 2, এখানে আমরা ফন্ট সাইজ এফএস ট্যাগও 1 থেকে 6 হয়, প্লাস ডিসপ্লে বলে প্রপার্টি আছে, ওটাও 1 থেকে 6 হয়। তাহলে সব বুটস্ট্র্যাপ প্রপার্টি, ইউজ করো না করো কোনো অসুবিধা নেই। তাহলে হচ্ছে অ্যাবাউট আসটা এখানে একটা H1 ট্যাগ মানে ব্লক এলিমেন্ট, কোনো অসুবিধা নেই। কারণ আমাদের এই ডিপটা হচ্ছে ফ্লেক্সিবল, মানে এই ডিপটা হচ্ছে ফ্লোটটা অবস্থা রয়েছে। কিন্তু এটার মধ্যে যে এগুলো রয়েছে এগুলো কিন্তু ফ্লোটেড না, এগুলো কিন্তু এর চাইল্ড, এগুলো কিন্তু হচ্ছে কন্টেন্ট। এটা যদি ইনলাইন হয় ইনলাইন কন্টেন্ট, যদি ব্লক হয় ব্লক, কারণ এটা কিন্তু আর ফ্লেক্সিবল না, এটা মনে রাখবে। সবসময় আমাদেরকে ফ্লেক্স কিন্তু স্ট্রাকচারটাকে বানাই আমরা, কন্টেন্টটাকে বানাই না। ঠিক আছে, তো H1 কিন্তু ব্লক হয়ে গেল, কোনো অসুবিধা নেই, ব্লকই চেয়েছিলাম। তার নিচে একটা পি ট্যাগ আর একটা পি ট্যাগ, দুবার পরপর পি ট্যাগ, দেখা যাক আছে কিনা। এটা হচ্ছে তোমার H1 ট্যাগটা যেখানে ডিসপ্লে দিয়েছে আমরা 6, আর একটা পি ট্যাগ হচ্ছে এইটা, আর তার নিচে একটা পি ট্যাগ রয়েছে সিম্পল। ঠিক আছে, তার নিচে একটা ফলোয়ার্স বলে একটা লেখা আছে, দেখা যাক কোথায় লেখা আছে। আমরা কি করছি, আমরা আবার ডিভ নিয়েছি একটা, আমরা একটা আবার ডিভ নিয়েছি ব্লক এলিমেন্ট। এই ব্লকের মধ্যে কি করেছি, একটা H3 নিয়েছি। ঠিক আছে, তার মধ্যে লিখেছি আমরা ফলোয়ার্স, যেটা কথা লেখা আছে। তার মধ্যে আমরা 4টা কি নিয়েছি, অ্যাঙ্কার ট্যাগ। যেহেতু অ্যাঙ্কার ট্যাগ হচ্ছে ইনলাইন, আমাদের কিছু করতে হলো না, বাই ডিফল্ট সেটা পাশাপাশি ফ্লোট হয়ে গেল। এর পাশাপাশি হলে তো গায়ে গায়ে লেগে যায়, তো পাশাপাশি গায়ে যদি গায়ে না লেগে যায় আমরা কি করেছি, স্পেস ইউজ করেছি। তো স্পেস তো HTML হয় না, তখন আমরা এই M%NBSP সেমিকোলন, আবার একটা M%NBSP সেমিকোলন দুবার দিয়েছি। মানে প্রত্যেকটা ইমেজের পাশে পাশে দুটো করে দেখো স্পেস রয়েছে, মানে এই যে ফেসবুক আর স্কাইপের যে আইকনটা আছে তার মাঝখানে একটা স্পেস, তার মাঝখানে আবার একটা স্পেস, আর লাস্টে ইউটিউব, তার বাইরে কোনো স্পেস নেই, কারণ তার বাইরে তো স্ক্রিন তো পুরো ফাঁকা, ওখানে আর কোনো আমরা স্পেস দেওয়া না দেওয়া একই বাবা, তাও দিয়েছি আমরা এখানে। ঠিক আছে, আমরা এখানে কোনো ফন্ট আসাম বা কোনো আইকন লাইভ ইউজ করলাম না, বাই ডিফল্ট আমরা এটাকে নিয়ে এলাম। আর এর মধ্যে আমরা কি করলাম, সিম্পল
এইচডিএফ এর মধ্যে লিঙ্ক দিয়ে দাও, এখানে এই এইচডিএফ তুমি লিঙ্ক দিয়ে দাও, তোমার যদি কোনো ফেসবুকের পেজে লিঙ্ক করতে হয় লিঙ্ক দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। কারণ অ্যাঙ্কার ট্যাগ রয়েছে, ওটা তো হুক অলরেডি হয়ে গেছে, হুক দেওয়া আছে, অ্যাঙ্কার আসছে, জাস্ট তুমি লিঙ্ক দেবে তো ক্লিক হবে, যেহেতু কিছু নেই তো আমাকে মেইন পেজের মধ্যে আউট করে দেবে, আবার হোম পেজের মধ্যে নিয়ে চলে আসছে, মানে পেজটাকে রিফ্রেশ করে দিচ্ছে আলটিমেটলি, যদি আমার কিছু নেই তো। তো এই সেকশনটা দেখো এখন তুমি হয়তো বুঝতে পেরেছো। তো এই সেকশনটা যদি বুঝতে পেরেছো তাহলে উপরের সেকশনটা বুঝতে পেরেছো, এটাও একই, যদি এটা বুঝতে পেরেছো এটাও একই, এটাকে কোডটাকে দেখবে একদম সিম্পল, মানে একবার করে তোমার চোখ বুলিয়ে নাও যে কিভাবে করা হয়েছে। এখানে দেখো যদি ভালো করে বোঝো, মেন ডিভাবটা হবে, তার মধ্যে এটা একটা এলিমেন্ট হবে ব্লক, এটাও একটা ব্লক হবে, নিশ্চয়ই এইগুলো ইমেজ হবে, যদি ইমেজ দিয়েছি আমরা, আর যদি আইকনও দিয়েছি, আলটিমেটলি আইকনও তো ইনলাইনই হয়, তো হয় আইকন দাও এলআই ট্যাগের মধ্যে, বা তুমি এগুলো দাও, তো আলটিমেটলি যখন তুমি ওই ট্যাগ গুলো ইউজ করবে, বা তুমি ইমেজ ইউজ করো এনি অ্যাজ পার ইউর চয়েস। তো এই পর্যন্ত কিছুই না, এই পর্যন্ত একটা ডিভের মধ্যে একটা করে সেকশনের মধ্যে আছে। নিচের সেকশনটা যে রয়েছে তার মধ্যে আমরা কি করেছি, 1 2 3 4, মানে এর মধ্যে যে ডিপ গুলো আছে তাকে আমরা 3টে করে নিশ্চয়ই গ্রিড দিয়েছি লার্জ স্ক্রিনে। তো 3টে করে হলে 4টে করে কন্টেন্ট আসছে নিশ্চয়ই, হয়তো অনেকগুলো আছে কিন্তু 3টে গ্রিড দিয়েছি বলে 4টা করে দেখাচ্ছে, মানে এক লাইনে 4টা কিন্তু নেই কোডের মধ্যে, কোডের মধ্যে হয়তো লেখা আছে 100 খানা এক লাইনে, কিন্তু আমরা বলছি তুমি একটা লাইনে 3টে করে গ্রিড নেবে একটা কন্টেন্টকে দেখানোর জন্য, তো কি করি 4টার বেশি আর দেখাতে পারছে না, 4টা দেখিয়েছে। ঠিক আছে, এইগুলো ডাইনামিক্যালি কিভাবে আসে, ডাইনামিক্যালি সার্ভার থেকে, সেটা আমরা পরে পড়বো, এগুলো তো স্ট্যাটিক দেখছি আমরা, না আমরা স্ট্রাকচারটাকে বুঝছি। আর এখানে একটু অন্যভাবে করেছে, সেম আগের কোডটার মতন, যদি দেখো এটাকে ভালো করে বুঝবে। এখানে দেখো বাঁ দিকে ডান দিকে একটা স্পেস দিয়েছে, কেন স্পেসটা দিয়েছি, কেন, এটা একটা এক্সাম্পল যে আমরা যে রোটাকে নিয়েছি না, মানে মেন যে কন্টেন্টের মধ্যে রোটাকে বলে দিতে ছোট হয়ে যাও, রোটাকে বলে দিয়ে ছোট হয়ে যাও, রোটাই হচ্ছে আমাদের খুব সম্ভবত 10 বা 9 বা কিছু একটা হবে, ওই রোটার মধ্যে বলে দিয়েছি যে কন্টেন্ট আছে তাকে তুমি 4টে করে গ্রিড দাও, তো কটা হলো 12টা, রো এর মধ্যে 10টা গ্রিড হোক আর 8টা হোক, আলটিমেটলি তার কন্টেন্টের জন্য তো 12টা গ্রিড ওটা ইকুয়াল। তো এদেরকে আমরা কি বলি 4টা করে নাও, তো 4 4 4, যাতে ইমেজের বাঁ দিকে ডান দিকে একটা স্পেস চলে আসে, এটাকে দেখবে একবার। আর এগুলো তো কপি পেস্ট করেছে, সিম্পল কপি পেস্ট করা, তো শুধুমাত্র ক্যারোসেলটা কিভাবে কপি, এটা কপি পেস্ট করেছি আমরা, কপি পেস্ট করেছি। আর এইগুলোই আমরা আস্তে আস্তে যখন যে কোয়ারি জাভাস্ক্রিপ্ট দেখবো তখন আমরা এইগুলোকে কিভাবে যে কোয়ারি প্লাগইন ইউজ করে আনতে হয় তখন আমরা আস্তে আস্তে শিখবো। আমরা এখন শুধুমাত্র এইচটিএমএল আর সিএসএস পার্টটাকে দেখছি, মানে এর মধ্যে কোনো সিএসএস এইচটিএমএল পার্ট খুব একটা নেই। এই যে মেনু বার দেখছো কমপ্লিটলি কপি পেস্ট, ক্যারোসেল দেখছো এটাও কমপ্লিটলি কপি পেস্ট, আর হচ্ছে বাকিগুলো তোমার অ্যাকর্ডিয়ান কোথায়, এটাও কমপ্লিটলি কপি পেস্ট। এই অ্যাকর্ডিয়ানটা কিভাবে কাজ করে, কিভাবে এসব সব বুস্টার আমাদের দিচ্ছে কম্পোনেন্ট, এটাকে নিজে করতে হয় তো অনেক কোড লিখতে হবে, জাভাস্ক্রিপ্টকে বুঝতে হবে, যে কোয়ারিকে বুঝতে হবে, তার মেথডকে বুঝতে হবে, কোথায় ক্লিক করলে, মানে একটা ক্লিক করলাম তো অ্যাক্টিভ হলো, বাকিটা ইনঅ্যাক্টিভ রয়েছে, এটা ক্লিক করলাম তো এটা অ্যাক্টিভ ওটা ইনঅ্যাক্টিভ, আলটিমেটলি কোথাও কোনো ক্লাস দিয়ে আমরা যে কোয়ারিকে বলছি, যখনই আমি যেটা ক্লিক করব, মানে যেখানে ক্লিক করবো $দিস, মানে এইটাকে তুমি অ্যাক্টিভ করো আর বাকিগুলোকে ইনঅ্যাক্টিভ করো, ওখান থেকে ক্লাস রিমুভ করে দাও, মানে এই যে ডাইনামিক্যালি জিনিসগুলো হচ্ছে একটু কমপ্লেক্স, তো ওগুলো কমপ্লিটলি হচ্ছে ফ্রন্ট এন্ড এক্সপার্ট। তো আমরা পুরোপুরি ডেপলি অতটা যেতে পারবো না, যেখানে যেখানে যা ইউজ হবে সেখানে সেখানে আমরা ওগুলোকে দেখবো, তো এই পার্ট গুলো হচ্ছে তোমাদের এক্সপ্লোর করা উচিত। তো এইটাকে একবার এক্সপ্লোর করো, এই সোর্স কোডটাকে যতটুকু আমরা বুঝলাম, হয়তো স্ট্রাকচারটা আজকে একটু বুঝতে পেরেছে যে কিভাবে বুটস্ট্র্যাপ এর মধ্যে ইনভলভ রয়েছে,